দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় নির্বাচনের রাজনৈতিক দলের প্রভাব ঠেকানো সম্ভব হবে না বলছেন বিশেষজ্ঞরা। আছে সহিংসতা মোকাবেলায় চ্যালেঞ্জ। এমপি মহোদয় সাপোর্ট করছে ওই এলাকার, আবার দেখা যাচ্ছে ওই এলাকার হয়তো মন্ত্রী আরেকজনকে করছে। রাজনৈতিক যে প্রভাব সেটা মুক্ত করা সম্ভব নয়। দলীয় ভিত্তিক নির্বাচনের দুর্বলতা আছে, তার মধ্যে একটা দুর্বলতা প্রার্থীর সংখ্যা কমে যাওয়া এবং দলীয় মনোনয়ন দেওয়া হয় যোগ্যতার ভিত্তিতে না, অনেক ক্ষেত্রেই। নতুন করে বৃষ্টি না হওয়ায় চট্টগ্রাম সহ 4 জেলার বন্যা পরিস্থিতির খানিক উন্নতি। দুর্গত এলাকায় ত্রাণ ও বিশুদ্ধ পানির অপ্রতুলতা। অনেক ঘর ভেঙে গেছে, বেড়া ভেঙে পড়ে গেছে। কোনো ঘুম দেওয়া জায়গা তো নাই, থাকার জায়গাও নাই, মানে খুব কষ্টতে আছে আর কি। চট্টগ্রামে ইন্টারনেট সংযোগদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ভাঙচুর। 35 লাখ টাকা লুটের অভিযোগ, গ্রেপ্তার হয়নি কেউ। আমরা সেফ ফিল করছি না, কারণ এখন হয়েছে আমরা এমনও হতে পারে যে কালকে হয়তো বা সেম কেস আবার হতে পারে। আমরা জীবনের সংখ্যায় আছি এবং সামনে যে কী হবে এটা নিয়ে আমরা খুবই আতঙ্কিত। সিসি ফুটেজগুলি পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করছি যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য। টানা তৃতীয় দিনের মতো যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। হরমুজে আক্রান্ত আমিরাতের সুপার অয়েল ট্যাঙ্কার ক্রু নিহত। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। ইসি নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিলেও রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ মনোনয়ন ও সমর্থন চলছে সবখানে। বিশেষজ্ঞরা বলছেন দলীয় প্রতীক না থাকলেও দলগুলোর প্রভাব ঠেকানো সম্ভব হবে না। এতে যেমন থাকছে সহিংসতার আশঙ্কা, তেমনি প্রার্থীদের যোগ্যতা নিয়েও রয়ে যাচ্ছে প্রশ্ন। রাজনৈতিক দলগুলো যদি একক প্রার্থী ঘোষণার দিকে অগ্রসর হয় সেক্ষেত্রে এই সংকট বাড়বে বই কমবে না বলেই দাবি নির্বাচক বিশ্লেষকদের। অক্টোবর থেকে স্থানীয় সরকারের নির্বাচন করার কর্মপরিকল্পনা নিয়ে প্রস্তুতি নিচ্ছে ইসি। এদিকে আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করতে চায় সরকার। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন করার চিন্তা রয়েছে। ইসির সিদ্ধান্ত, নির্বাচন হবে সম্পূর্ণরূপে নির্দলীয়, যেখানে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না। তবে এসব নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের প্রত্যক্ষ মনোনয়ন ও সমর্থন জানাতে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোকে। বিশেষজ্ঞরা বলছেন দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলেও রাজনৈতিক প্রভাব এড়ানো সম্ভব হবে না। সেক্ষেত্রে ক্ষুণ্ণ হতে পারে নির্দলীয় নির্বাচন আয়োজনের মূল উদ্দেশ্য। অ্যাজ মেনি অ্যাজ কন্টেস্টেন্টস একই দল থেকে, একই দলের সাপোর্টার থেকে বা কর্মীদের থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। দলের সাপোর্ট এটা পরোক্ষভাবে ছিল আগে, এখনও থাকবে, ভবিষ্যতেও থাকবে। এটাকে আপনি এত বন্ধ করতে পারবেন না। এমপি মহোদয় সাপোর্ট করছে ওই এলাকার, আবার দেখা যাচ্ছে ওই এলাকার হয়তো মন্ত্রী আরেকজনকে করছে। রাজনৈতিক যে প্রভাব সেটা মুক্ত করা সম্ভব নয় এবং এটা হয়ও না নির্বাচনে কোনোদিন। দুটো বড় দল তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আমাদের ক্ষমতাসীন দল তারা একক প্রার্থী ঘোষণার, একক প্রার্থী বেছে নেওয়ার প্রক্রিয়া আছে। আইনের আক্ষরিক অর্থে তারা আইন মানল, কিন্তু আইনের যে অন্তর্নিহিত উদ্দেশ্য সেটাই তারা সম্পূর্ণভাবে উপেক্ষা করছে। স্থানীয় সরকার নির্বাচনে দাঁড়ানো প্রার্থীদের রাজনৈতিক দল থেকে প্রত্যক্ষ মনোনয়ন দেয়া হলে সহিংসতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এখানে শুধু দল না, স্থানীয় নির্বাচনে গোষ্ঠী কেন্দ্রিক প্রভাবও খুব গুরুত্বপূর্ণ। এই অফিস যেহেতু সব কিছুর কেন্দ্রবিন্দু, স্থানীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু, সুতরাং এই ক্ষমতাটাতে রাজনৈতিক দলগুলো প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক। অতীত নির্বাচনগুলো স্থানীয় নির্বাচনে দেখি কোনো নির্বাচনই কিন্তু সহিংস মুক্ত বা একেবারে কোনো রকম বিশৃঙ্খলা হয়নি, এটা কিন্তু বলা যায় না। তৃণমূল পর্যায়ে যে সমস্ত কর্মী থাকে, নেতা থাকে, তাদের ঠিক একদম নেতৃ পর্যায় থেকে এই নির্বাচনে জেতার বিষয়ে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আমি আশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো
তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, আইনের আক্ষরিক অর্থে তো মানবেই, আইনের যে অন্তর্নিহিত উদ্দেশ্য সেটার প্রতিও তারা শ্রদ্ধা প্রদর্শন করবে। দলীয় ভিত্তিক নির্বাচনের দুর্বলতা আছে, তার মধ্যে একটা দুর্বলতা প্রার্থীর সংখ্যা কমে যাওয়া এবং দলীয় মনোনয়ন দেওয়া হয় যোগ্যতার ভিত্তিতে নয় অনেক ক্ষেত্রেই। স্থানীয় সরকারকে রাজনৈতিক দলের সেবার কাঠামো হিসেবে না গড়ে নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার কেন্দ্র করলে সহিংসতা কমানো সম্ভব বলেও অভিমত বিশেষজ্ঞদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বৃষ্টিপাত কমে এসে চট্টগ্রাম, পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যা কবলিত এলাকা থেকে পানি নামছে। তবে ভোগান্তি কাটেনি দুর্গত এলাকার মানুষদের। পানি নামার সাথে সাথে স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত চিহ্ন। সাতকানিয়া ও বাঁশখালীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তারপরেও দুই উপজেলায় এখনও পানিবন্দী হাজারো মানুষ। বাড়িঘরে পানি থাকায় দুর্ভোগের শেষ নেই বানভাসীদের। আবার কোথাও কোথাও পানি নামলেও বসবাসের উপযোগী হয়ে পড়েছে অনেকের বসতভিটা। পানি কমায় সাতকানিয়া পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। একই সঙ্গে প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বান্দরবানের সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশিরভাগ নিম্নাঞ্চল থেকে পানি নেমে গিয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছে বানভাসীরা। পানি কমতে থাকায় ধীরে ধীরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের দুশ্চিন্তা ভুক্তভোগীদের। জায়গা ভাঙিয়ে গেছে, অনেক ঘর ভাঙিয়ে গেছে, বেড়া ভাঙিয়ে পড়ে গেছে, ওইগুলো আবার পুনরায় ঠিক করতে হবে, কষ্ট হইলো। কোনো ঘুম যাওয়া জায়গা তো নাই, থাকার জায়গাও নাই, মানে খুব কষ্টতে আছে আর কি। বৃষ্টি কমে এসে পানি নামছে রাঙামাটি থেকেও। তবে জেলার নিম্নাঞ্চলে কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছে। অনেকের ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্রে। কক্সবাজারে এখনও পানিতে তলিয়ে আছে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। রিফাত, কি অবস্থা দেখছেন এখন এবং ত্রাণ কার্যক্রম কেমন চলছে? আবহাওয়ার পরিস্থিতির সার্বিক পরিবর্তন সম্পর্কেও জানাবেন। খবর কিন্তু আমরা সকাল থেকেই এই জায়গায় অবস্থান করছি। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ঘোলাইয়ার পাড়া নামের একটি জায়গায় অবস্থান করছি এবং এটি পার্শ্ববর্তী এউচিয়া ইউনিয়নের একেবারে গাটিয়াডাঙ্গা গ্রামের, অর্থাৎ দুটি ইউনিয়নের মাঝামাঝি একটি গ্রাম। এবং এই জায়গায় আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাড়িঘর এখনও পানির নিচে নিমজ্জিত আছে। কোথাও কোথাও হাঁটু পানি, গোড়ালি পানি আমরা দেখছি। এবং ক্যামেরা ফ্রেমে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির সদস্যদের সাথে আমাদের একটু আগে কথা হচ্ছিল। তারা যেটি বলছিলেন যে একেবারে ঘরের চালা পর্যন্ত এই জায়গায় পানি ছিল এবং গতকালকে বৃষ্টিপাত ছিল না এবং আজকে সারাদিনও আসলে বৃষ্টির তেমন কোনো দেখা নেই। সেটিকে আসলে স্বস্তি হিসেবে মনে করছেন এবং সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবেই মনে করছেন তারা যেটি বলছেন যে এই পর্যায়ে আসলে সরকারের যে ত্রাণ সহায়তা এবং পাশাপাশি এই যে তাদের ঘরবাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটির জন্য তারা আর্থিক সহযোগিতা কামনা করছেন, আর্থিক সহযোগিতা প্রার্থনা করছেন উপজেলা প্রশাসন কিংবা ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষের কাছে। আর আবহাওয়ার খবর যদি আপনাকে একটু জানিয়ে রাখি, গতকালকে সারাদিনই কিন্তু সাতকানিয়া, বাঁশখালী এই অঞ্চলটিতে আসলে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা ছিল না এবং আজকেও আমরা সকাল থেকে সাতকানিয়াতে দেখতে পাচ্ছি একেবারে তপ্ত রোদ এবং বিস্তৃত ফসলের মাঠ এখনও কিন্তু পানির নিচে নিমজ্জিত আছে। এবং সেক্ষেত্রে স্থানীয় একাধিক কৃষকের সাথে আমাদের কথা হয়েছে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকের চিংড়ি ঘের, মাছের যে প্রজেক্টগুলো রয়েছে সবকিছু কিন্তু এই বন্যার পানিতে বেশ ভালো মতোই আসলে তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং বন্যা পরবর্তী যেই ট্র্যাজেডি আসলে তারা এখন সেই সময়টি পার করছেন। তারা যেটি বলছেন যে এই যে ক্ষতি, সেই ক্ষতিটি আসলে কবে নাগাদ আসলে তারা পুষিয়ে উঠতে পারবেন তার কোনো ইয়ত্তা নেই। তারা বারবার করে যেটি বলছেন যে এ পর্যায়ে তারা প্রশাসন এবং কর্তৃপক্ষের সহযোগিতা চান। তাদের যে ঘরবাড়িগুলো পানির নিচে নিমজ্জিত আছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো তারা প্রাথমিকভাবে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলে থাকার উপযুক্ত করে তুলছেন। এবং ব্যবসা বাণিজ্যের কথা যদি আপনাকে একটু জানিয়ে রাখি, হাট বাজারগুলোতেও কিন্তু আমরা দেখছি দোকানপাট কিন্তু খোলা শুরু হয়েছে। তো এই ছিল সাতকানিয়ার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। অবস্থা বেশ ভালোর দিকে বলা চলে। ধন্যবাদ রিফাত আপনাকে। বন্যায় বড় উপদ্রব সাপ, চট্টগ্রামেও তাই হয়েছে। প্লাবিত বিভিন্ন এলাকায় 7 দিনে সাপে কামড়েছে 93 জনকে। এ সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বলছেন চিকিৎসকরা। কামড় খাওয়া সবাই দ্রুত হাসপাতালে চিকিৎসা নেয়, প্রাণহানি হয়নি কারো। গত 6-7 দিন ধরে চট্টগ্রামে টানা বেশ কয়েকটি উপজেলার শত শত গ্রাম বন্যায় প্লাবিত। এই 7 দিনে সাপের কামড় খেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 93 জন।
16 নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন 13 জন, যাদের সবার পায়ে কামড় দিয়েছে সাপ। বিষের প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন এদের অনেকে শিশু। আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, ওইখানে হঠাৎ করে সাপে কামড় দিয়েছে আর কি, তো বেশি যন্ত্রণা করতেছে, এই জন্য ডাক্তার কাছে আসছে এখানে মেডিকেল। সাপ দেখে খেয়াল করে নেই, সাপ চলে গেছে, ও সেই জন্য দৌড়াদৌড়ি করে মেডিকেল নিয়ে আসলো। আমি ফার্মেসি যাচ্ছিলাম রোদ দিয়ে, তখন আমার পায়ে কামড় দিয়েছে, তখন আমার বন্ধুরা আমাকে নিয়ে গেছে। আক্রান্তদের মধ্যে সবুজ বিষাক্ত সাপের কামড়ের রোগী 8 জন, বাকিরা বিষধর রাসেল ভাইপার ও কোবরার মতো বিষাক্ত সাপের কামড় খাওয়া, যাদের পায়ের অংশ নীল বর্ণ ধারণ করেছে। তবে দ্রুত হাসপাতালে আসায় কোনো প্রাণহানি হয়নি। গতকালকে এই কেটে সব কিছু বের করছে আর কি। এতদিন স্লাইন ইঞ্জেকশন চলছে, এখনো 12টা করে ইঞ্জেকশন চলছে, ব্যথা আছে, খুব যন্ত্রণা। যখন কামড় দিয়েছে 3-4 দিন বেশি যন্ত্রণা করছে ভিতরে। এরকম ফোনা তুলে মারি দূরে গেছে। চিকিৎসকরা বলছেন 93 জন চিকিৎসা নিলেও এদের সবাইকে বিষাক্ত নয় এমন সাপে কেটেছে। তবে এই সংখ্যা অতীতের তুলনায় অনেক বেশি। বন্যা পরবর্তী সময়ে সাপে কাটা রোগীর সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা চিকিৎসকের। এই জুলাই মাসে এই সময় কখনোই এত বেশি রোগী আগে আমাদের ভর্তি হতো না। এবার যেহেতু অনেক বেশি বৃষ্টি সাথে বন্যা শুরু হয়ে গেছে, সেই কারণে আসলে সাপের যে বসবাস স্থলগুলা পানিতে থাকার কারণে হিউম্যান স্নেক ইন্টারাকশনটা বেড়ে গেছে এবং সাপ বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজতেছে, তো মানুষও আশ্রয় খুঁজতেছে। এবং আমি মনে করছি যে দেখা যাবে যে এই পানি যখন নেমে যাবে, বন্যা পরবর্তী সাপে কাটার রেট আরও বেড়ে যাবে। বন্যার পানি নেমে যাওয়ার পর ঘরে প্রবেশে সাবধানতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আগামী 3 দিন পর্যন্ত ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। কোথাও কোথাও স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তবে 17 তারিখের পর বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পাবে। সকালে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির। ব্রিফিংয়ে তিনি আরও জানান, আপাতত সব নদী ও সমুদ্র বন্দরগুলো সতর্কবার্তা তুলে নেওয়া হয়েছে। পাহাড় ধসের ব্যাপারেও কোনো সতর্কতা নেই, তবে চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর আগে রোববারের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে ওঠে জনজীবন। রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। সোমবার দুপুরের পর থেকে বৃষ্টির প্রবণতা কমে আসে। আগামী কয়েকদিনের, বিশেষ করে আজকে 14, 15, 16 এই 3 দিনের মোটামুটি আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা আছে। তবে আগামী 24 ঘন্টার ফোরকাস্টে যেটা বলা হয়েছে যে দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং আগামী 24 ঘন্টায় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এটা 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত হতে পারে। কোটি টাকা চাঁদার দাবিতে চট্টগ্রামের ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানের সশস্ত্র হামলা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ডেভিড ইমন নামে এক সন্ত্রাসের নামে সোমবার দুপুরে এ তাণ্ডব চালায় তারা। লুট করে 35 লাখ টাকা। থানায় মামলা হলেও ধরা পড়েনি হামলাকারীদের কেউ। ঘড়ির কাঁটায় সময় 12টা 20 মিনিট। সিসি ক্যামেরায় দেখা যায় 25 থেকে 30 জনের সংঘবদ্ধ দল চট্টগ্রামের অ্যাক্সেস রোডের মৌসুমী মোড়ে অবস্থিত ডিডিএন কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও তাণ্ডব চালায়। প্রায় সবার হাতেই রামদা, হাতুড়ি, লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্র। ভেঙে ফেলে ল্যাপটপ, কম্পিউটার, নিয়ে যায় মোবাইল ও নগদ 35 লাখ টাকা। অফিসে ওয়ার্কের যা যা ওরা সামনে পেয়েছে সবগুলোই ভাঙচুর করেছে, আমাদের কনফারেন্স রুম থেকে শুরু করে সব কিছুই। আর আজকে আমাদের স্যালারি ডে ছিল, আমাদের কিছু ক্যাশও ছিল, তো ক্যাশগুলো ওরা নিয়ে চলে যায় আর কি। ঘটনার সূত্রপাত 2 দিন আগে। ডেভিড ইমন পরিচয়ে প্রতিষ্ঠানটির একজনের কাছে ফোন করে 1 কোটি টাকা চাঁদা ও প্রতি মাসে নগদ 10 লাখ টাকা করে মাসওয়ারা দাবি করে সন্ত্রাসীরা। আমাদের সম্পর্কে না জানলে বেশি দূর যাইতে হবে না, আপনি পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করলে হবে। 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না। 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতর কি আপনার ব্যবসা গুছাই ফেললেন, আমার ফুলাফাইনরা কি ব্যবসা করবে। দিনে দুপুরে হামলা ও ভাঙচুরের ঘটনার পর থেকে ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানটির কর্মীরা আতঙ্কে। আমরা সেফ ফিল করছি না, কারণ এখন হয়েছে আমরা এমনও হতে পারে
যে কালকে হয়তো বা সেম কেস আবার হতে পারে, হামলা করতেছিল। তো আমরা ভয়ে আসলে যে দিক থেকে পারতেছি ওইভাবে দিক বিদিক দৌড়াদৌড়ি করতেছিলাম। আমাদের যে অফিসে যেভাবে হামলা করলো, আমাদের এমপ্লয়ীদের যদি কোনো ক্ষতি করতে চাইতো তারা করতে পারতো, ডেফিনেটলি করতে পারতো। হ্যাঁ, আমরা জীবনের সংখ্যায় আছি এবং সামনে যে কী হবে এটা নিয়ে আমরা খুবই আতঙ্কিত। যদি আমাদেরকে এইভাবে হামলা, চাঁদাবাজি এসবের শিকার হতে হয়, তাহলে তো ডেফিনেটলি আমরা খুব ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আছি এবং ইনফ্যাক্ট আমরা বিজনেস কন্টিনিউ করতে পারবো কিনা সেটা নিয়ে আমরা সন্দেহান। এই ঘটনায় নগরীর চকবাজার থানায় মামলা হয়েছে। জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। সিসি ফুটেজগুলি পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করছি যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য। 3টা টিম কাজ করছে এই বিষয়ে, আমরা আমাদের ডিবি কাজ করছে এই বিষয়ে। গত 2 মাস ধরে চট্টগ্রামের চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাসায় ও শিল্প প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিবর্ষণের পর নতুন করে ঘটল চাঞ্চল্যকর এই ঘটনা। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশন গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে বন্ধ রয়েছে সব রুটে বাস চলাচল। সকাল থেকে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, কর্মবিরতির বিষয়ে কি বলছেন শ্রমিকেরা? তাদের কি দাবি দাবা রয়েছে এবং কতক্ষণ পর্যন্ত চলতে পারে তাদের এই কর্মবিরতি? রাজশাহী ঢাকা যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে রয়েছে এবং কয়েকজন শ্রমিকদের সাথে কিন্তু কথা বলেছি। তারা বলেছে যে তাদের যে দাবি দেওয়া সেটি না মানা হলে কিন্তু তাদের যে এই ধর্মঘট সেটি কিন্তু চলবে এবং তাদের দাবির মধ্যে মূল দাবিটি রয়েছে যে ঈদের পরে আসলে এই রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন, সে নির্বাচন কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু সে নির্বাচন বিলম্ব হচ্ছে এবং তারা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিল। জেলা প্রশাসকও কিন্তু যারা মালিক পক্ষ সেখানে থাকায় কিন্তু শ্রমিক এবং বাসের মালিক পক্ষের কথা কাটাকাটির জেরে শ্রমিক পক্ষ তারা বের হয়ে আসে এবং আসার পরে রাজশাহীর যে শিরোইল বাস স্ট্যান্ড, ঢাকা বাস স্ট্যান্ডে এসে কিন্তু তারা বাস চালাবে না এমন কিন্তু ঘোষণা দেয়। এরপর থেকে আমি যেমনটি দেখেছিলাম যে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল, তবে 9টার পরে আসলে বাস চলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে আজকে সকাল থেকে কিন্তু আবারও বাস চলাচল বন্ধ রয়েছে এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যিনি সদস্য সচিব রয়েছেন মমিনুল ইসলাম, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে ইউনিয়নের নির্বাচন উপলক্ষে গতকালকে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশন গঠন উপলক্ষে সভার আয়োজন কিন্তু করা হয়েছিল এবং সেখানে নির্বাচন কমিশনের মালিক পক্ষের প্রতিনিধিদের নাম প্রস্তাব করায় কিন্তু এই প্রতিবাদ জানায় শ্রমিকরা। এই দ্বন্দ্বের জেরে আসলে সভা প্রত্যাখ্যান করে কর্মবিরতির যে ঘোষণা সেটি দেওয়া হয়। শ্রমিকরা যেমনটি বলছেন যে তারা কিন্তু বাস চালাতে চান এবং তারা বলছেন যে কয়েকজন শ্রমিকের নামে মামলাও এর আগে যেহেতু শ্রমিকদের এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে এবং সে বিষয়ে মামলা রয়েছে। এর আগেও যে মামলাগুলো রয়েছে সব মামলাগুলো যেন শ্রমিকদের যে মামলাগুলো সেগুলো কিন্তু যারা মামলা মালিক পক্ষ তারা করেছিলেন তারা তুলে নেয় এবং নির্বাচন সঠিক সময়ে নির্বাচনের দাবিতেই কিন্তু এই তাদের যে ধর্মঘট সে বিষয়ে তারা জানাচ্ছিলেন। পুরবী, অনেক ধন্যবাদ আপনাকে। জাতীয় সংসদে আরও 6টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ নুরুল ইসলাম মনি পৃথক প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়। নতুন গঠিত কমিটিগুলো হলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গঠিত এসব কমিটিতে সভাপতি পদে রাখা হয়েছে সরকার দলীয় সংসদ সদস্যদের। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা 6 আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লা 9 আসনে বিএনপির সদস্য আবুল কালাম। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসন 27-এর বিএনপির সদস্য জহরত আদিব চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপির সদস্য খালেদ হোসেন মাহবুব। পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে রাজশাহী 3 আসনে বিএনপির সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলনকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বরিশাল 3 আসনের বিএনপির সদস্য জয়নুল আবেদিন। এর আগে অর্থ পরিকল্পনা ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যোগ দিচ্ছি সেখানে। মেয়াদি ও গুরুত্বপূর্ণ খাতে যে স্টার্টআপগুলো আছে সেগুলোর জন্য বিশেষ কোনো অর্থায়ন বা সহযোগিতার পরিকল্পনা আছে কি? অবশ্যই অবশ্যই অবশ্যই, বিকজ কৃষিতে তো অবশ্যই লাগবে। কৃষি তো আমরা একটা দেখলামই এখানে, আই ফার্মার, এটা তো আমরা দেখলামই। কাজে ওনাদের সাথে আমরা কাজও করব। আমাদের গভর্নমেন্ট থেকে আপনি নিশ্চয়ই শুনেছেন, বাইনা অনেকের কাছে এই নামটা পরিচিত, ফার্মার্স কার্ড। আমরা যেটা একটা ইলেকশন আগে কমিট করেছিলাম, ওই ফার্মার্স কার্ডটাকে কিভাবে আরো ইউজফুল করা যায়, কিভাবে আরো ইজি করা যায়, সেটা ওনারাও বলেছেন। আমরাও চিন্তা করছি ওনাদের সাথে আমরা বসবো, কাজ করব। এর বাইরে আপনি যেগুলো বললেন ফরেস্টেশন সহ অন্যান্য যে বিষয়গুলো আপনার, সেগুলো তো আমাদেরকে কাজ করতে হবে। কারণ ওখানে আমরা যদি স্টার্ট আপ যারা আছেন ওনাদের সাথে, এন্টারপ্রেনার যারা আছে ওনাদের সাথে যদি কাজ না করি, আমরা নতুন আইডিয়া পাবো না। এখন আমাদেরকে নতুন নতুন আইডিয়াতে যেতে হবে, যে এই আইডিয়াগুলো মানে তাড়াতাড়ি আমাদেরকে বেনিফিট দেবে। সো এরকম যদি কোনো কিছু এন্টারপ্রেনার যদি কোনো নতুন আইডিয়া নিয়ে আসে এবং আমরা যদি দেখি, অ্যানালাইসিস করি যে ওই আইডিয়াগুলো উইল গিভ আস এ গুড বেনিফিট, ডেফিনেটলি আমরা ওগুলোকে ফান্ড করবো ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা খোঁজ করছি আপনারা এরকম যারা আছেন, আপনি যে সাবজেক্টগুলোর কথা বলেন, এরকম যদি আপনার কাছে থাকে আপনি আমাদের কাছে নিয়ে আসেন। থ্যাংক ইউ। আপনি এই সুযোগ নিশ্চয়ই কাজে লাগাবেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনার আশ্বাস। এবারে বুয়েটের শিক্ষার্থী আসিফ আজাদকে প্রশ্ন করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে আমার চিন্তা ভাবনা শেয়ার করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। তো আমার নাম আসিফ আজাদ, আমি বুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে দুইটা অবজারভেশন শেয়ার করতে চাই, এন্ডিং উইথ এ কোয়েশ্চেন। সো অবজারভেশন 1, আমাদের দেশে টপ ইউনিভার্সিটিগুলো থেকে প্রত্যেক বছর অনেক গ্র্যাজুয়েট বের হচ্ছেন। তো স্বাভাবিকভাবেই এদের সবাই উদ্যোক্তা মনোভাব রাখেন না। খুব অল্প কিছু স্টুডেন্টের মধ্যে এই এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেটটা থাকে, কিন্তু এই ক্ষুদ্র সংখ্যক স্টুডেন্টের মধ্যেও আমরা অনেকেই ধরে রাখতে পারতেছি না, বিকজ আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম এখনো স্ট্রংলি ডেভেলপ করে নাই। তো এই ব্রেইন একটা জেনারেল প্রবলেম আমাদের দেশের, এটা হয়তো লং টার্মে সলভ হবে, কিন্তু অ্যাট দিস স্টেজ অফ আওয়ার কান্ট্রি এই প্রসপেক্টিভ এন্টারপ্রেনার্স আর ইনক্রেডিবলি ভ্যালুয়েবল ফর আওয়ার কান্ট্রি। তো তাদেরকে টার্গেট করে স্পেসিফিক, তাদেরকে যে আমরা দেশে অ্যাট্রাক্ট করে ধরে রাখতে পারি, স্পেসিফিক পলিসি মেকিং বা ইনসেন্টিভাইজেশন প্রোগ্রাম আমরা ইন্ট্রোডিউস করতে পারি কিনা গভর্নমেন্ট থেকে। সো এইটা একটা অবজারভেশন। 2 হচ্ছে যে আমাদের দেশ থেকে স্টুডেন্টরা এখন টপ রিসার্চ করতেছেন, টপ ভেন্যুতে পাবলিশ করতেছেন, কিন্তু ক্লিয়ারলি এই টপ রিসার্চের আউটকামগুলো আমাদের প্রোডাক্টে কনভার্ট করতে পারতেছি না, কম্পিটিং উইথ ওয়ার্ল্ড ক্লাস টেক জায়ান্টস যদি এদের কথা আমরা বলি। তো এটার একটা বড় সমস্যা আজকে উঠে আসছে, যারা তাদের সাকসেস স্টোরি শেয়ার করতেছিলেন, যে আর্লি স্টেজে একটা রিসার্চ আউটকাম থেকে যে আমরা একটা ভ্যালুয়েবল প্রোডাক্টে দাঁড় করাবো, এই স্টেজে এন্টারপ্রেনারদের আমাদের আরো অনেক বেশি সাপোর্ট দেওয়া উচিত, অ্যালং উইথ ক্যাপিটাল, নেটওয়ার্কিং, গ্রুমিং অ্যান্ড আদার্স যে সাপোর্ট আছে। সো এই ব্যাপারগুলোতে আমাদের ইউনিভার্সিটিগুলো, ইন্ডাস্ট্রি থেকে যে বিভিন্ন ইনিশিয়েটিভগুলো আছে, যেমন আমি আমার ডিপার্টমেন্টের কথা বলতে পারি যে বুয়েট সিএসসি থেকে রিসেন্টলি একটা ডিপ টেক বেসড স্টার্টআপ ইনকিউবেটর শুরু করার তারা ইনিশিয়েটিভ নিয়েছে। এই প্রজেক্টগুলো, ইউনিভার্সিটি লেড প্রজেক্টগুলোতে গভর্নমেন্ট লং টার্ম সাপোর্ট অ্যান্ড প্যাটার্নাইজেশন দিতে পারে কিনা। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার প্রথম যে প্রশ্নের মধ্যে এ অ্যান্ড বি, এ যেটা আছে, হ্যাঁ আমি আপনার সাথে একমত। আমাদের অনেক ব্রেইন ড্রেন আছে। ব্রেইন ড্রেনের মধ্যে হয়তো 2 ভাগ আছে। একটা হচ্ছে কেউ এন্টারপ্রেনার আছে, আর সবাই এন্টারপ্রেনার না। অনেকে হয়তো ঠিক আছে কোনো একটা ভালো সাবজেক্ট এসে সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার, সে হয়তো চলে যাচ্ছে বড় কোনো কোম্পানিতে কাজ নিয়ে। তো আমরা এখানে 2 ভাবে এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। একটা হচ্ছে যে যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি এবং সেটার জন্য আজকের এই আয়োজনটা 1 নম্বর। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তারেক রহমান মতবিনিময় করছেন, এতক্ষণ ছিলাম সেখানে। ইরানে টানা 3য় রাতের মতো জোরদার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বোমাবর্ষণ হয়েছে বন্দর আব্বাস, আবু মুসা, আবু শেহের, কেশমদেব সহ আরও কয়েকটি এলাকায়। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে হামলায় আহত হয়েছেন কমপক্ষে 4 জন। এছাড়াও দক্ষিণ পূর্বে সিস্তান, বেলুচিস্তান প্রদেশে কোনারাক ও সাবাহারেও হয়েছে ব্যাপক বোমাবর্ষণ। ইরানের একটি জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও সাবমেরিন লক্ষ্য করে হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। এদিকে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরান। দর্শক, এই ছিল যমুনা নিউজ।